ওয়ানডে সাসপেন্স গোয়েন্দা গল্পের সাম্রাজ্যে আপনাকে স্বাগত জানাই। কলকাতার এক শীতল ডিসেম্বরের সকাল, ভোরে বেলগাছিয়া থেকে ফোন এলো বধিদার কাছে। আমার মেয়ে সৃজা, সে কাল রাতে বাড়ি ফেরেনি। পুলিশের কাছে গেছি, কিন্তু ওরা বলছে হয়তো বন্ধুর বাড়িতে গেছে, কিন্তু আমি জানি ওকে অপহরণ করা হয়েছে। কথাগুলো বলতে বলতে কণ্ঠ ভেঙে যাচ্ছিল সৃজার বাবা শিল্পপতি অভিজিৎ দত্তের। বধিদা আমাকে আর চঞ্চুকে নিয়ে বেরিয়ে পড়ল বেলগাছিয়ার দিকে। কিন্তু ঘটনা যত এগোতে লাগলো ততই মনে হতে লাগলো এটা স্রেফ অপহরণ নয়, এর পিছনে এমন এক ছক আছে যা কেউ কল্পনাও করতে পারবে না। শুরু হচ্ছে গোয়েন্দা বোধিসত্ত্ব রহস্য অ্যাডভেঞ্চার অদৃশ্য যাত্রী। ধূমপান, মদ্যপান, মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকর, তাই সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন। ডিসেম্বরের শীতল সকাল, আমি পিয়াল সেন বসে আছি বধিদার বাড়িতে। সামনে ধোয়া ওঠা চা, আর বধিদা খবরের কাগজে চোখ কেথে রেখেছে। হঠাৎ পুরনো রোটারি ফোনটা এমনভাবে বেজে উঠল যেন কেউ অধীর হয়ে অপেক্ষা করছিল। বধিদা রিসিভার তুলতেই ওপাশ থেকে কাপা গলার আওয়াজ, আপনি কি গোয়েন্দা বোধিসত্ত্ব? আমি অভিজিৎ দত্ত, শিল্পপতি। আমার মেয়ে সৃজা, সে নিখোঁজ। বধিদা শান্ত গলায় বললেন, পুলিশে গেছেন? উনি বললেন, গেছেন, কিন্তু কোনো ফল নেই। উল্টে আজ সকালে এক অদ্ভুত চিঠি পেয়েছেন। তোমার মেয়েকে চাইলে তোমার রোজকার রুটিন বদলাও। আমাদের কথা না শুনলে ও আর ফিরবে না। আমি অবাক হয়ে বললাম, রোজকার রুটিন বদলাও মানে? অপহরণকারীদের তো সাধারণত মুক্তিপণ চায়। চঞ্চুর সঙ্গে সঙ্গে হেসে ফেলল, হতে পারে ওরা চায় উনি অফিসে না যান, সারাদিন বাড়িতে বসে থাকুন। কিন্তু বধিতার মুখের গাম্ভীর্য সঙ্গে সঙ্গে আমার বুক ঠান্ডা করে দিল। উনি ধীরে ধীরে বললেন, এখানে টাকার কথা নেই, ব্যাপারটা অন্য। খুব সম্ভবত কোনো ব্যক্তিগত শত্রুতা বা বড়সড় ব্যবসায়িক ফাঁদ। সকাল 8টার মধ্যে আমরা পৌঁছে গেলাম বেলগাছিয়া। দারোয়ান চুপচাপ গেট খুলে দিল। অভিজিৎ দত্ত দরজায় দাঁড়িয়েছিলেন, চোখ লাল, মুখে উদ্বেগের ছাপ। উনি আমাদের নিয়ে গেলেন সৃজার ঘরে। ঘরে ঢুকে আমি চারপাশ তাকালাম। টেবিলে অর্ধেক লেখা চিঠি, জানলার পাশে হালকা পায়ের ছাপ, আর ঘরের কোণে খোলা এক পুরনো সুটকেস। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সুটকেসে পোশাক কেন নেই? অভিজিৎদা বললেন, এগুলোর বিদেশ যাওয়ার জন্য নতুন করে কেনা ছিল। ঠিক তখনই চঞ্চু সুটকেসের ভিতর থেকে একটা ছোট্ট নোটবুক বের করলো। আমি কাছে গিয়ে দেখলাম, প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, অদৃশ্য যাত্রী, অধ্যায় 1। বধিদা নোটবুকটা হাতে নিয়ে নিচু স্বরে বললেন, পেয়াল, এই কেসটা যতটা মনে হচ্ছে তার চেয়ে অনেক গভীর। এই অদৃশ্য যাত্রীর মানে বের করতে পারলে হয়তো সৃজার হদিশ মিলবে। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো মোটরের শব্দ। জানলায় গিয়ে দেখি একটা কালো জিপ গেটের সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে দুজন অচেনা লোক, সানগ্লাসে ঢাকা চোখ, স্থির দৃষ্টি, অভিজিৎ দত্তর বাড়ির দিকে। বধিদা বললেন, পেয়াল, চঞ্চু, প্রস্তুত হও, কেউ আমাদের নজর রাখছে। তারপর যা হলো, কালো জিপটা হঠাৎ গতি বাড়িয়ে রাস্তার মোড় ঘুরে মিলিয়ে গেল। আর আমি মনে মনে বুঝে গেলাম, এই কেসে আমরা পা রেখেছি এক অদ্ভুত খেলায়।
যার প্রতিটি চাল অদৃশ্য। কালো জিপটা চোখের পলকে মিলিয়ে গেলেও ওটার শব্দ আমার কানে বাজছিল বেশ কিছুক্ষণ। বদিদা জানলার পাশে দাঁড়িয়ে চশমার কাঁচ মুছছিলেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম উনি গভীর চিন্তায় ডুবে আছেন। চঞ্চু ঠোঁট কামড়ে বলল, এত সকালে কেউ গাড়ি থামিয়ে শুধু তাকিয়ে থাকবে, এর মানে কিছু আছে। বদিদা গম্ভীর গলায় বললেন, ওরা আমাদের দেখেছে, আমরা ওদের দেখেছি, এখন থেকে খেলা দুপক্ষের। আমরা আবার সৃজার ঘরে ফিরে গেলাম। নোটবুকটা খুলে দেখলাম প্রথম পাতায় শুধু লেখা অদৃশ্য যাত্রী, অধ্যায় 1। এর পরের পাতাগুলোতে কিছু অদ্ভুত বাক্য, যেন কবিতা, আবার যেন ধাঁধা। রাতের ট্রেনে যার আসন নেই তবু সে চড়ে, নামের তালিকায় যার নাম নেই তবু সে ভ্রমণ করে। আমি পড়ে বিভ্রান্ত হয়ে গেলাম। এগুলো কি ওর নিজের লেখা নাকি কেউ দিয়ে গেছে? অভিজিৎদা বললেন, আমি নিশ্চিত এটা সৃজার লেখা নয়, ও কবিতা লিখত না। ঠিক তখনই বেল বাজল। দারোয়ান এসে বলল, একজন কুরিয়ার বয় এসেছে। আমরা নিচে নামতেই দেখি একজন কুরিয়ার বয় দাঁড়িয়ে আছে, হাতে মাঝারি সাইজের প্যাকেট। কোনো প্রেরকের নাম নেই, শুধু লেখা পিয়াল সেন। আমি অবাক হয়ে বললাম, আমার নামে? কিন্তু আমি তো এখানে থাকিই না। বদিদা একবার প্যাকেটটা উল্টে পাল্টে দেখে বললেন, এখনই খোল। প্যাকেটটা খুলতেই আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। ভিতরে একটা ছোট্ট খেলনা ট্রেন, আর সাথে একটা পুরনো রেলওয়ে টিকিট, যার যাত্রীর নামের ঘর ফাঁকা, কিন্তু তারিখ আজকের রাত, গন্তব্য শ্যামনগর। চঞ্চু হেসে বলল, এবার বুঝলাম, কিসে খেলনা, কবিতা আর রেলওয়ে টিকিট সব একসাথে চলছে। বদিদা ঠান্ডা গলায় বললেন, এটা ঠাট্টা নয় চঞ্চু। যদি আমি ভুল না করি তাহলে আজ রাতের ট্রেনের শ্যামনগরে না গেলে আমরা সিজাকে আর কোনো দিন দেখতে পাবো না। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু ওই কালো জিপ? বদিদার চোখে তখন এক ধরনের দৃঢ়তা। ওরাও সেখানে থাকবে পিয়াল, আর আমরা যদি ঠিকমতো খেলাটা খেলতে পারি তাহলে ওদের হাতের প্রথম চালটাই উল্টে দিতে পারবো। সন্ধ্যের দিকে আমরা রওনা দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করলাম, কিন্তু আমরা জানতাম না শ্যামনগরের পথে সে অদৃশ্য যাত্রীর খোঁজে আমাদের জন্য অপেক্ষা করছে এমন এক ফাঁদ, যেটা থেকে বেরিয়ে আসা হয়তো আর সম্ভব হবে না। সন্ধে নামার সাথে সাথে শীত যেন আরও কড়া হয়ে উঠল। বেলগাছিয়া থেকে আমরা রওনা হলাম, বধিদা, আমি আর চঞ্চু। অভিজিৎদা একবার বলেছিলেন আমাকেও সঙ্গে নিন, কিন্তু বধিদা গম্ভীর গলায় জানিয়ে দিলেন, না, আপনি বাড়িতে থাকুন, কিন্তু যদি আপনাকে নজরে রাখে সেটা বুঝতে পারলেই ওরা গতি বাড়াবে। শিয়ালদহ স্টেশনে ঢুকতেই মনে হলো শহরটা যেন অন্য চেহারা নিয়েছে। আলো, ট্রেনের হুইসেল, চায়ের দোকানের হাঁক, ঠেলাগাড়ির শব্দ, সব মিলিয়ে এক অদ্ভুত উত্তেজনা। আমাদের হাতে থাকা পুরনো রেলওয়ে টিকিটে আসন নম্বরও নেই, যাত্রী নম্বরও নেই। বদিদা ফিসফিস করে বললেন, এটার মানে আমরা যাত্রী হব, কিন্তু কাগজে আমাদের অস্তিত্ব থাকবে না। আজ রাতে আমাদের চলতে হবে অদৃশ্যের মতো। চঞ্চু ঠোঁটে হাসি টেনে বলল, মানে মানে গোয়েন্দা থেকে ভূত হওয়ার পালা?
ট্রেনে উঠে আমরা ভাগ হয়ে বসে গেলাম। আমি জানলার পাশে, বধিতা কয়েক সিট দূরে, চঞ্চু পাশের কামরায়। ঠিক তখনই আমার চোখে পড়ল প্ল্যাটফর্মের পাশে দাঁড়ানো সেই কালো জিপ। গাড়ি থেকে নামলো এক লম্বা মানুষ, কালো ওভারকোট, গলায় মাফলার পেঁচানো। তার সঙ্গী খাটো, মোটা, কিন্তু দুজনের চোখেই একই ঠান্ডা স্থিরতা। আমি বুদ্ধিতাকে সিগন্যাল দিলাম। উনি হালকা মাথা নাড়লেন, কিন্তু এমন ভান করলেন যেন কাউকেই চেনেন না। ট্রেন ছাড়ার পর কামরায় নেমে এলো এক অদ্ভুত নীরবতা। কয়েকজন যাত্রী ঘুমের ভান করছে, কেউ বা জানলার বাইরে কালো অন্ধকারে তাকিয়ে। বদিতা আমার সিটের কাছে এসে ফিসফিস করে বললেন, পেয়াল, পেছনের লাল ব্যাগওয়ালা লোকটার দিকে খেয়াল করেছিস? আমি নোটবুক বের করলেই ও তাকাচ্ছে। আমি বললাম, আপনি দেখান, আমি দেখি কি করে। বদিদা নোটবুক বের করতেই ব্যাগওয়ালা লোকটা উঠে দাঁড়ালো। ট্রেনের দরজার কাছে গিয়ে সিগারেট ধরানোর ভান করল। তারপর হঠাৎই কেউ আমাকে সিট থেকে ধাক্কা দিল। ঘুরে দেখি সেই মোটা লোকটা। আমার কাঁধ চেপে ধরে গজরে উঠল, সামনে করে নামলে বাঁচবে না। আমি কিছু বলার আগেই বদিদা এগিয়ে এসে ঠান্ডা গলায় বললেন, আমরা নামবই, আর তুমি যদি সত্যিই জানো কি হতে চলছে তবে এখনই বলা ভালো। লোকটা এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর ধাক্কা দিয়ে সরে গেল। কিন্তু আমার বুকের ভিতরে যেন হঠাৎ বরফ জমে গেল। এই যাত্রা মোটেও সাধারণ নয়। শ্যামনগর স্টেশনে পৌঁছতেই কুয়াশা সব ঢেকে দিল। দূরে ট্রেনের হুইসেল মিলিয়ে গেল। আর তার ঠিক পরেই প্ল্যাটফর্মের বাইরে শোনা গেল ইঞ্জিনের শব্দ। কালো জিপ। আবার বুদ্ধিদা ধীরে বললেন, পিয়াল, চঞ্চু, এবার খেলা শুরু। শ্যামনগরের প্ল্যাটফর্মে পা রাখা মাত্রই মনে হলো আমরা যেন অন্য এক জগতে চলে এসেছি। চারদিকে ঘন কুয়াশা, হাতের সামনে থাকা লোককেও স্পষ্ট দেখা যায় না। কয়েকটা বাতি কুয়াশার ভেতর হালকা হলুদ আলো ফেলছে, কিন্তু সেই আলোতেও যেন গাঢ় রহস্য জমে আছে। বদিদা একটু থেমে চারপাশ দেখলেন, তারপর মৃদুস্বরে বললেন, পেয়াল, চঞ্চু, সাবধানে হাঁটিস। কুয়াশা যত ঘন নজরদারিও তত বেশি। প্ল্যাটফর্মের গেট পেরোতেই ইঞ্জিনের গর্জন কানে এলো। অন্ধকারের মধ্যে কালো জিপ দাঁড়িয়ে। গাড়ির ভিতর বসা দুজোড়া চোখ যেন সরাসরি আমাদের ভেদ করে তাকিয়ে আছে। চঞ্চু ফিসফিস করে বলল, বদিদা, ওরা তো এইখানেই। বদিদা হাসলেন, যেন এটাই প্রত্যাশিত ছিল। ওরা ভাবছে আমরা দৌড়ে পালাবো, কিন্তু শিকারির মতো তাড়া করলে শিকার কখনো হাতে আসে না। চলো, হেঁটেই যাই। আমরা রেল স্টেশনের পাশ দিয়ে একটা সরু গলিতে ঢুকে পড়লাম। গলিটা এতই ফাঁকা যে আমাদের পায়ের আওয়াজ কানে আসছে। পিছন থেকে শোনা যাচ্ছে জিপের ইঞ্জিন ধীরে ধীরে এগিয়ে আসছে। ঠিক তখনই এক বৃদ্ধ হঠাৎ গলির অন্ধকার থেকে বেরিয়ে এলেন। সাদা ধুতি, গায়ে কম্বল, হাতে লণ্ঠন। আপনারা কি কাউকে খুঁজছেন? কণ্ঠটা কর্কশ, কিন্তু চোখে অদ্ভুত তীক্ষ্ণতা। আমরা চমকে উঠলাম। বদিদা স্থির গলায় বললেন, আপনি জানেন আমরা কাউকে খুঁজছি? বৃদ্ধ এক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর হাত তুলে গলির উল্টো দিকে ইশারা করলেন, এই রাস্তায় যাবেন না, ওদিকে গেলে আর ফেরত আসবেন না। আসল পথ ওই দিকে।
তিনি কথাটা শেষ করার আগেই পিছন থেকে গর্জে উঠল ইঞ্জিন। কালো জিপ গলির মুখে এসে দাঁড়িয়েছে। বদিদা গম্ভীর মুখে ফিসফিস করে বললেন, পিয়াল, চঞ্চু, দৌড়াবার সময় এসেছে। আমরা তিনজনেই বিপরীত দিকে ছুটলাম। পিছনে জিপের চাকা খুলে উঠল, কাদা ছিটকে এলো বাতাসে। আমি দৌড়তে দৌড়তে শেষবার তাকিয়ে দেখলাম বৃদ্ধ লোকটা কোথাও নেই। লণ্ঠনের আলো মিলিয়ে গেছে। আমরা অবশেষে একটা পুরনো গুদাম ঘরে ঢুকে পড়লাম। ভেতরে ধুলো আর পুরনো মালপত্রের গন্ধ। চঞ্চু হাঁপাতে হাঁপাতে বলল, ওরা তো প্রায় ধরে ফেলেছিল। বদিদা উত্তর দিলেন না। উনি ঝুঁকে মেঝেতে কিছু কুড়িয়ে নিলেন, একটা ছোট্ট রূপোর লকেট। খুলতেই ভিতরে সৃজার হাসি মুখের ছবি। প্রথম সূত্র, বদিদা ফিসফিস করলেন। আর এর মানে সৃজা এখান দিয়ে গেছে, হয়তো অনেকক্ষণ আগে। বাইরে জিপির ইঞ্জিন বন্ধ হয়েছে। আমরা নিঃশব্দে দাঁড়িয়ে থাকলাম। কুয়াশার মধ্যে পায়ের শব্দ ভেসে এলো। কেউ গুদামের দিকেই এগোচ্ছে। বদিদা ধীরে ধীরে ফিসফিস করলেন, এবার চুপ, খেলা আরো গভীর হতে চলেছে। গুদামের ভিতর আমরা নিঃশ্বাস চেপে দাঁড়িয়ে। বাইরে কুয়াশার মধ্যে পায়ের শব্দ ক্রমশ কাছে আসছে। পা ফেলার ভঙ্গি অদ্ভুত, না খুব তাড়াহুড়ো, না খুব ধীরে, যেন কেউ ইচ্ছে করেই সাসপেন্স তৈরি করছে। বদিদা হাত তুলে ইশারা করলেন, চুপ। চঞ্চু তখন ঠোঁট কামড়ে দাঁড়িয়ে, চোখে অস্বস্তি আর কৌতূহল মিলেমিশে আছে। পায়ের শব্দ গুদামটার দরজার সামনে থামল। আমরা শ্বাস আটকে শুনতে থাকলাম। তারপর দরজাটা অল্প ফাঁক হয়ে গেল, কিন্তু ভিতরে কেউ ঢুকলো না। বরং কুয়াশার ভিতর থেকে একটা কাগজ ছুঁড়ে দেওয়া হলো ভেতরে। দরজা আবার ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। তার কিছুক্ষণের মধ্যে শোনা গেল ইঞ্জিনের গর্জন। কালো জিপ মিলে গেল অন্ধকারে। আমি কাগজটা তুলতেই চঞ্চু ফিসফিস করে বলল, এই আমাদের উদ্দেশ্যেই, তাই না? কাগজে তাড়াহুড়ো করে লেখা, এই জায়গা তোমাদের জন্য নয়, যত তাড়াতাড়ি পারো ফিরে যাও, খোঁজাখুঁজি করলে বিপদ হবে। এখানে সৃজার নাম নেই, কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছিল ওরা জানে আমরা কেন এসেছি। বৌদিদা কাগজটা মুঠোয় নিয়ে এক কোণে গিয়ে বসলেন। রূপোর লকেটটা বার করে ছবিটা দেখালেন আমাকে। পেয়াল, ছবিটার বাঁ দিকের কোণে দেখো, ওই যে সাইনবোর্ডের রাতখানা। আমি চোখ কুঁচকে বললাম, মনে হচ্ছে নগর দিয়ে শেষ হয়েছে, কিন্তু পুরো লেখাটা বোঝা যাচ্ছে না। চঞ্চু হেসে উঠল, তাহলে তো শ্যামনগরই হবে। বুধিদা মাথা নাড়লেন, না রে, নগর দিয়ে শেষ হওয়া অনেক জায়গায় আছে। রামনগর, কৃষ্ণনগর, কালীনারায়ণনগর, এমনকি কলকাতার মধ্যেও কয়েকটা। আমাদের এখন দিক ঠিক করতে হবে। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো আতঙ্ক ভরা কণ্ঠ, কেউ আছেন? একটু সাহায্য করুন। আমরা দরজা খুলে বাইরে বেরোলাম। কুয়াশার ভিতর রেললাইনের ধারে দাঁড়িয়ে এক অদ্ভুত তরুণ, জামা কাপড় ছেঁড়া, মুখে আছড়ানোর দাগ। আমাদের দেখে সে কাঁপা গলায় বলল, আপনারা এই এলাকায় নতুন? আমি আপনাদের এমন কিছু বলতে পারি যা অন্য কেউ জানে না, তবে আগে এখান থেকে নিয়ে যান, ওরা আমাকে খুঁজছে। সে কি বলতে চাইছে বুঝতে পারছিলাম না। এ কি সত্যি সাহায্য করবে, নাকি এটা আরও বড় ফাঁদের শুরু? ছেলেটাকে আমরা গুদামের ভেতরে নিয়ে এলাম। বাইরে তখনও কুয়াশা ঘনীভূত, যেন চারপাশের শব্দ গিলে নিচ্ছে। চঞ্চুর সঙ্গে সঙ্গে একটা পুরনো কম্বল এনে তার গায়ে জড়িয়ে দিল। বুধিদা গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, তুমি কে, আর এই অবস্থায় এখানে কেন? ছেলেটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আমার নাম রকি,
হ্যাঁ, আমি তাদের একজনের জন্য কাজ করতাম। বদিদা চোখ কুঁচকে বললেন, তাদের মানে? রকি দ্বিধা করল, যেন কিছু বলতে ভয় পাচ্ছে। ও ওরা ওরা কালো জিপে ঘোরে, রাতের বেলা কাজ করে। অনেক দিন ধরে একটা মেয়ের খোঁজে আছে। হয়তো ধরে ফেলেছে, হয়তো না। আমি চঞ্চুর দিকে তাকালাম। চঞ্চুর চোখে তখন স্পষ্ট সন্দেহ। এই মেয়েটার নাম বলছো না কেন? রকি কাপা গলায় বলল, না মা, আমি জানি না, কিন্তু শুনেছি ও বিপদে আছে। বদিদা ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বললেন, অদ্ভুত ব্যাপার, তুমি নাম জানো না, অথচ এর জন্যই তুমি আমাদের কাছে আসছো। রকি মুখ নামিয়ে নিল, কিছু না বলে মেঝের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই বাইরে দিয়ে কালো জিপের শব্দ ভেসে এলো। আমরা সবাই থমকে গেলাম। বদিদা ফিসফিস করে বললেন, ওরা এখানে এসে থাকলে এই ছেলেটা হয়তো ওদের কাছ থেকেই পালিয়ে এসেছে, অথবা আমাদের ফাঁদে ফেলতে এসেছে। রকি হঠাৎ ফিসফিস করে বলল, আপনারা যদি সত্যি তাকে বাঁচাতে চান, তবে কাল ভোরে স্টেশন রোডে আসবেন। আমি আপনাদের পথ দেখাবো। বদিদা কিছু না বলে লকেটটা মুঠোয় চেপে ধরলেন। আমরা তিনজন একে অপরের দিকে তাকালাম। আমরা কি সত্যি রকিকে বিশ্বাস করব, নাকি এই স্টেশন রোডই হবে আমাদের শেষ গন্তব্য? ভোর 4টের অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে গেল। গুদামের স্যাঁতস্যাঁতে মেঝেতে শুয়ে থাকার কারণে কোমর কেমন শক্ত হয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া আর কুয়াশা ঢুকছে। বাইরে কোথাও কুকুর ডাকছে। রকি তখনও কোণে গুটিসুটি মেরে বসেছিল। বদিদা উঠে দাঁড়ালেন, ব্যাগ কাঁধে ঝুলিয়ে বললেন, চলো, স্টেশন রোডে যাওয়ার আগে একবার গরম চা খাওয়া দরকার। গুদাম থেকে বেরোতেই কুয়াশার চাদরে ঢাকা নিস্তব্ধ রাস্তা। দূরে এক চায়ের দোকান খোলা, স্টোভে পাতিলের ভিতর চা ফুটছে। দুধের গন্ধ বাতাসে ভাসছে। আমরা তিনজন বেঞ্চে বসলাম। রকি একটু দূরে দাঁড়িয়েছিল, যেন চারপাশ লক্ষ্য করছে। চঞ্চু কাপে ধোয়া উঠতে থাকার চায়ে ফু দিয়ে বলল, পড়ছে চায়ের দোকানগুলো এক রকমের খবর কাগজের মতো। সবার গোপন খবর থাকে এখানে। দোকানদার একবার আমাদের দিকে তাকিয়ে আবার কাজে মন দিল, কিন্তু মনে হলো পাশের দুজন রিক্সাওয়ালা আমাদের দিকে কৌতূহলী চোখে তাকাচ্ছে। চা শেষ হতেই রকি এগিয়ে এলো, চলুন, এখন গেলে ভিড় হওয়ার আগে পৌঁছতে পারবো। স্টেশন রোড তখনও অর্ধেক ঘুমন্ত। কোথাও দোকান খোলার শব্দ, কোথাও ভাঙা ল্যাম্পপোস্ট, আর ফাঁকা রিক্সা দাঁড়িয়ে। হাঁটার মাঝেই চঞ্চু নিচু গলায় বলল, ওই লোকটা তৃতীয়বার দেখছি আমাদের পিছনে আসছে। বদিদা থামলেন না, শুধু বললেন, চোখে চোখ রেখো না বিয়াল, ওরা আমাদের দেখুক, কিন্তু আমরা ওদের না দেখার ভান করব। রকি আমাদের এক পুরনো গলির দিকে নিয়ে গেল। গলিটা এত সরু যে দুজন পাশাপাশি হাঁটতে কষ্ট হয়। উঁচু ইটের দেওয়াল, ঝুলে থাকা বিদ্যুতের তার, আর কোথাও একটা ভাঙা লণ্ঠন। সব মিলিয়ে জায়গাটা যেন ভয়ের জন্যই তৈরি। হঠাৎ পাশের বাড়ির ছাদ থেকে কিছু পড়ল, ঠক করে। আমরা চমকে উঠলাম। উঠিয়ে দেখি একটা ইট, আর তার সাথে বাঁধা একটা কাগজ। ফিরে যাও, না হলে কারো লাশ ফিরবে। রকি থেমে বলল, দেখলেন তো, আমি বলেছিলাম ওরা নজর রাখছে। কিন্তু বদিদার চোখ তখন গলির শেষ প্রান্তে।
হ্যাঁ, কালো ছায়া দাঁড়িয়ে আছে, স্থির, নড়ছে না। ঠিক তখনই স্টেশনের দিক থেকে ভেসে এলো ট্রেনের সিটি, কিন্তু তার শব্দ যেন সতর্কবার্তার মতো কানে বাজতে থাকলো। আমরা কি এখনো সঠিক পথে যাচ্ছি, নাকি সরাসরি ওদের ফাঁদে ঢুকে পড়ছি? গলির শেষে দাঁড়ানো কালো ছায়াটা ধীরে ধীরে নড়ল। কুয়াশার ভিতর থেকে বেরিয়ে এলো এক লম্বা পাতলা লোক, কালো জ্যাকেট, মাথায় উলের টুপি, মুখে এক চিলতে হাসি। হাসিটা ঠান্ডা, কিন্তু চোখে অদ্ভুত তীক্ষ্ণতা। বদিদা থামলেন, হাতের ইশারায় হামে আর চঞ্চুকে পিছিয়ে থাকতে বললেন। লোকটা একেবারে আমাদের সামনে এসে দাঁড়ালো। আপনারা ভুল পথে এসেছেন, সে শান্ত গলায় বলল। রকি তৎক্ষণাৎ বলল, ওরা আমার সঙ্গে এসেছে, আমি। লোকটা হাত তুলে রকিকে থামিয়ে দিল। তুমি চুপ করো, তুমি যা করেছ তার দাম তোমাকেও দিতে হবে। আমার বুকের ভিতর ধকধক করতে শুরু করে গেল। চঞ্চু ফিসফিস করে বলল, পিয়াল, ওরা তো একে চিনে, এই খারাপ ভাবে চেনে। বদিদা কাঁপেননি। তুমি আমাদের থামাতে পারবে না। যে মেয়েটা ওদের হাতে, তাকে আমরা খুঁজে বের করবই। লোকটা হেসে বলল, তোমরা বুঝতেই পারছো না, সে মেয়েটার খোঁজ মানে তোমাদের নিজেদের মৃত্যু ডেকে আনা। ঠিক তখনই গলির পিছন থেকে ভেসে এলো মোটরের শব্দ, কালো জিপ। আমরা ঘুরে দেখলাম দুজন লোক নেমে আসছে, হাতে ধাতব পাইপ। বদিদা ফিসফিস করে বললেন, এখনই ভাগ হয়ে যাও। চঞ্চু, রকিকে নিয়ে ডান দিকের গলি ধরে পালাও। পিয়াল, আমার সঙ্গে থেকো। আমরা কিছু বলার আগেই লোকটা হঠাৎ পকেট থেকে কিছু বের করলো, একটা ছোট কাগজের টুকরো, আর সেটা আমার হাতে গুজে দিয়ে ফিসফিস করে বলল, যদি বাঁচতে চাও কাগজে লেখা নামটা মনে রেখো। আমি নিচে তাকালাম। ম্লান আলোতে অক্ষরগুলো পড়া যাচ্ছিল না, কিন্তু মনে হলো সেখানে লেখা শান্তি বাগান। আমার চোখ উঠতেই লোকটা নেই, শুধু গলির মোড়ে কালো জিপের হেডলাইট আর ধাতব পাইপের ঝিলিক। কালো জিপের হেডলাইট থেকে বাঁচতে আমরা গলি দিয়ে ছুটলাম। পেছনো ধাতব পাইপের ঠং ঠং শব্দ, চঞ্চুর হাত ধরা গলা আর রকির পায়ের শব্দ মিলিয়ে পুরো জায়গাটা যেন শিকারি আর শিকারের খেলায় পরিণত হলো। শেষমেশ আমরা একটা ফাঁকা মাঠে এসে দাঁড়ালাম। বদিদা শ্বাস ঠিক করে আমার হাতে থাকা কাগজটা ছিনিয়ে নিলেন, আলোর দিকে ধরে পড়লেন, শান্তিবাগান, আর নিচে একটা পুরনো ফোন নাম্বার। রকি কপালে হাত দিয়ে বলল, এই শান্তিবাগান তো এইখানে কাছে একটা কবরস্থান। চঞ্চু অবাক, এই কবরস্থানের সঙ্গে এই সৃজার অপহরণের সম্পর্ক কি? বদিদার চোখ ঝলসে উঠল। যেই নাম লিখেছে সে আমাদের শত্রু নয়, বরং সাহায্য করতে চাইছে। কিন্তু কবরস্থান মানে হয়তো ডেলিভারি পয়েন্ট, অপহরণকারীরা যেখানে যোগাযোগ করে। আমরা একটা পুরনো ফোন বুথে ঢুকে সেই নম্বরে ডায়াল করলাম। প্রথমে শুধু স্ট্যাটিক শব্দ, তারপর ফিসফিস করা কণ্ঠ, আজ রাত 12টা, শান্তিবাগানের উত্তরের ফটক। লাইন কেটে গেল। চঞ্চু বলল, এখন কি করব? ওটা তো একেবারে নির্জন এলাকা। বদিদা শান্ত গলায় বললেন, নির্জন এলাকা মানে ওদের পক্ষে সুবিধা, কিন্তু এবার খেলা আমরাও জানি। পিয়াল, আমরা দুজন আগে যাব, চঞ্চু তুমি দূর থেকে নজর রাখবে। রকি একটু ইতস্তত করে বলল, আমি যদি না যাই? বদিদা তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, তোমাকে তো যেতেই হবে রকি,
কারণ শান্তিবাগানের চাবি তোমার কাছেই আছে। আমার বুকের ভিতর অদ্ভুত ঠান্ডা লাগছিল। যেখানে যেতে যাচ্ছি সেটা কি শুধু অপহরণের রহস্যের কেন্দ্র, নাকি আমাদের মৃত্যু ফাঁদও? শান্তিবাগান কবরস্থান আমরা দেখতে পেলাম বিকেলে, কিন্তু বদিদা রাত 12টার আগে সেখানে ঢুকতে নারাজ। পেয়াল, চঞ্চু, সন্ধ্যাটা কাজে লাগাও, আগে জায়গাটা চিনে নিতে হবে। রাতের আধারে অচেনা পথে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কবরস্থানের চারপাশে আমরা তিনজন আলাদা আলাদা দিকে ছড়িয়ে পড়লাম। আমি পশ্চিম ফাটকের কাছে গিয়ে দেখলাম দরজায় তালা ঝুলছে, কিন্তু তালাটা একেবারে নতুন। পুরনো মরিচা ধরা তালা পাশে পড়ে আছে। মনে হলো এই জায়গাটা সম্প্রতি কেউ নিয়ন্ত্রণে নিয়েছে। চঞ্চু উত্তরে গিয়ে ফেরত এলো এক গাদা জুতোর ছাপ নিয়ে, সবকটাই বড় সাইজ, অন্তত 4-5 জনের পায়ের ছাপ। কিন্তু বধিদা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা খুঁজে পেলেন। একটা পুরনো কবরের গায়ে খোদাই করা নতুন নাম, রুবিনা আক্তার। জন্ম অজানা, মৃত্যু অজানা। দেখেছিস পেয়াল? বদিদা গায়ে হাত বুলিয়ে বললেন, এই পাথরটা মাত্র কয়েকদিনের মধ্যে বসানো, অক্ষরে কোনো শৈল্পিকতা নেই, তাড়াহুড়ো করে খোদাই করা। অপহরণকারীরা প্রায়ই এভাবে ভুয়ো কবর বানায় কোড লুকানোর জন্য। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু নামটার মানে? বদিদা হেসে বললেন, হে নাম আসল নয়, এটা ইঙ্গিত। রুবিনা আক্তার হচ্ছে সেই ছদ্মনাম যেটা দিয়ে সৃজাকে কোনো জায়গায় নিবন্ধন করানো হয়েছে। আমরা যদি সে রেকর্ড খুঁজে পাই, সৃজার অবস্থানও পাব। রকি দূরে দাঁড়িয়ে সব শুনছিল, কিন্তু হঠাৎই সে সিগারেট জ্বালিয়ে ফিসফিস করে বলল, তাহলে আজ রাত শুধু কবরের ফাটক নয়, এই নামের রহস্য খুলবে। কিন্তু সাবধানে থাকবেন, শান্তিবাগান রাতে কবর থেকে বেশি জীবন্ত হয়ে ওঠে। বদিদা চোখ সরু করলেন। রকে, তুমি হয়তো ভেবেছ ভয় দেখালে আমরা পিছিয়ে যাব, কিন্তু আমি জানি ভয়ের আড়ালে সত্যি লুকানো থাকে। রাত নামলো। আমরা কবরস্থানের গায়ে ছায়া হয়ে দাঁড়ালাম, যেন মৃতদের শহরে ঢোকার আগে শেষবার নিজের নিঃশ্বাস গুনে নিচ্ছি। দূরে স্টেশন থেকে ট্রেনের হুইসেল ভেসে এলো, কিন্তু মনে হলো সেটা কোনো অদৃশ্য যাত্রীর জন্যই বাজছে। রাত 12টায় উত্তর ফটক খোলার শব্দ। আমরা ছায়ার আড়ালে দাঁড়িয়ে শুনলাম। চেইন খুলল, নতুন তালা খুলে গেল, আর ভিতরে ঢুকলো দুজন লোক। একজনের হাতে বড় ব্যাগ, আরেকজনের হাতে টর্চ। বদিদা ফিসফিস করে বললেন, পেয়াল, তাদের চোখের সামনে যেও না, আমি কথোপকথন শুনবো, তুমি নোট রাখো। আমরা কবরের আড়ালে বসে রইলাম। লোক দুজন সোজা সেই রুবিনা আক্তার নামের কবরটার দিকে গেল। ব্যাগ খুলে একে একে ছোট ছোট প্যাকেট বের করলো। প্রতিটা প্যাকেটে সাদা কাপড়ে মোড়ানো কিছু। হঠাৎ কবরের ভিতর থেকে মৃদু শব্দ, একটা দম বন্ধ করা ঘুমানি। আমার বুকের ভিতর কেঁপে উঠল। এটা কি মানুষ? বদিদা হাত তুলে আমাকে চুপ করালেন, চোখে এক অদ্ভুত তীব্রতা। লোক দুজন কবরের ঢাকনা সরিয়ে ভিতরে কিছু নামিয়ে দিল। আমরা ঠিক বোঝার আগেই তারা ঢাকনা দিয়ে আবার মাটি চাপা দিল। প্যাকেট ডেলিভারি শেষ, কাল সকালে ট্রান্সফার। এই কথাটা বলেই তারা বেরিয়ে গেল। সবচেয়ে অবাক ব্যাপার, তাদের চলে যাওয়ার পর বদিদা আমাকে কবরের দিকে নিয়ে গেলেন আর আঙ্গুল দিয়ে মাটির এক পাশ দেখালেন। সেখানে পায়ের আঙ্গুলের ছাপ, ছোট, হালকা,
নিশ্চয়ই কোনো মহিলা। বদিদা বললেন, পেয়াল, এখানে একজন জীবন্ত মানুষ আঁকা হয়েছে, কিন্তু সেটা গর্তের ভেতর নয়, গর্তের নিচে আর একটা লুকোনো চেম্বার নিশ্চয়ই আছে। আমি হতবাক, মানে সৃজা? বদিদা ঠান্ডা গলা বললেন, সম্ভাবনা খুব বেশি। কাল সকালে তারা ট্রান্সফার করবে, মানে এখান থেকে সরিয়ে ফেলবে। আমাদের হাতে মাত্র কয়েক ঘন্টা। চুনচু ফিসফিস করে বলল, তাহলে এখনই ভেঙে ফেলি না কেন? বদিদা মাথা নাড়লেন, না, এখন করলে আমরা ধরা পড়ব। আমাদের চাই তাদের গন্তব্যের ঠিকানা, তাহলে পুরো চক্র ধরা পড়বে। দূরে কবরস্থানের ফাটক আবার বন্ধ হলো। আমরা মৃতদের শহরে দাঁড়িয়ে বুঝলাম, আজ রাতের পরেই খেলা বদলে যাবে। শান্তিবাগান থেকে ফেরার পর আমরা একটা পুরনো চায়ের দোকানে বসলাম। রাত তখন 2:30। চারপাশে কুয়াশা। দোকানের মালিকও হাত ঘুমে, কিন্তু বদিদা যেন একেবারে জেগে উঠলেন। রকে, তিনি ধীরে ধীরে চায়ের কাপে আঙ্গুল ঘোরাতে ঘোরাতে বললেন, তুমি এখানে কিভাবে এলে? আমাদের সঙ্গে এতক্ষণ থাকছো, এ নিয়ে একটাও প্রশ্ন করিনি। এবার একটু শোনাও। রকি মুখে একটু হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, আমি তো শুধু একসময় সৃজার ভাইয়ের সঙ্গে কাজ করতাম। বদিদা ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন, কোথায়? কলকাতায় একটা ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানিতে। রকি উত্তর দিল, কিন্তু আমি দেখলাম ও হাত দিয়ে সিগারেটটা ধরাচ্ছে, হাত যেন সামান্য কাঁপছে। বদিদা আর একটা প্রশ্ন শুনলেন, তাহলে সৃজা অপহৃত হওয়ার পরই কি তুমি এখানে এসেছো? রকি এবার একটু চুপ করে বলল, না, আমি এখানে মাসখানেক ধরে আছি। সৃজার খবর আগে পাইনি। আমি বুঝতে পারছিলাম ওর কথার ফাঁক রয়েছে। মাসখানেক ধরে এখানে থাকা মানে ও খুব সম্ভবত অপহরণের সময়ও এই এলাকায় ছিল। বদিদা চুপচাপ চায় চুমুক দিয়ে বললেন, রকি, আমি জানি তুমি কিছু লুকাচ্ছ। আমি তোমাকে এখনই অভিযুক্ত করছি না, কিন্তু মনে রেখো, এখানে যারা মিথ্যা বলে তারা শেষ পর্যন্ত অপরাধী না হলেও অপরাধীর মতোই ধরা পড়ে। রকি কোনো জবাব দিল না, শুধু সিগারেটের ধোঁয়া ছেড়ে বাইরে তাকালো। কুয়াশার ভিতর যেন দাঁড়িয়ে আমাদের দেখছিল, কিন্তু আমি নিশ্চিত হতে পারলাম না। চঞ্চু ফিসফিস করে বলল, বদিদা, আমাদের হাতে সময় তো খুব কম। বদিদা গম্ভীর স্বরে বললেন, হ্যাঁ, আর রকির বলা অর্ধেক সত্যিটা হয়তো আমাদের সৃজার কাছে নিয়ে যাবে, অথবা এমন ফাঁদে ফেলবে যেখান থেকে ফেরার পথ নেই। ভোর 4:30। কুয়াশা এত ঘন যে রাস্তার ল্যাম্পপোস্টগুলো যেন ঝাপসা হলুদ দাগে মিশে গেছে। আমরা শান্তিবাগানের কাছের একটা জরাজীর্ণ গ্যারেজে লুকিয়েছিলাম। বদিদা জানতেন ভোরের ট্রান্সফারের জন্য অপহরণকারীরা গাড়ি নিয়ে আসবে। চঞ্চু দূরবীন দিয়ে ফটকের দিকে নজর রাখছিল। একটা ভ্যান ঢুকলো, সে ফিসফিস করে বলল। আমি কুয়াশার ফাঁকে দেখলাম পুরনো সাদা মারুতি ভ্যান, নম্বর প্লেটে কাদা মাখানো। দুজন লোক নেমে ভিতরে গেল, আর কিছুক্ষণ পর ভ্যানের পিছনের দরজা খুলে গেল। দুটো বড় কাঠের বাক্স তোলা হলো ভেতরে। একটাই আমি স্পষ্ট শুনলাম চাপা একটা গোঙানি, ঠিক সেই শব্দ যা আমরা গতকাল কবরের কাছে শুনেছিলাম। আমার বুকের ভিতর ধক করে উঠল। চঞ্চু ফিসফিস করে বলল, হে পিয়াল, ওই বাক্সেই সৃজা।
ভ্যান গ্যারেজ থেকে বেরোতেই বদিদা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। চল পেয়াল, ভেতরে আমাদের মানুষ আছে। রাস্তার ধারে একটা কালো অটোরিকশা দাঁড়ানো ছিল। ড্রাইভার মফস্বলের লোক। বদিদা আগেই ওকে ঠিক করে রেছিলেন। আমরা দ্রুত উঠে পড়লাম। ওদের পেছনে থাকো, বদিদা ড্রাইভারকে বললেন, কিন্তু খুব কাছে নয়, ওরা যেন বুঝতে না পারে। অটো কুয়াশা ভেদ করে এগোতে লাগলো। দূরে ভ্যানের লাল টেল লাইট যেন অন্ধকারে ভাসমান লণ্ঠনের মতো দুলছিল। কিন্তু কিছু দূর যেতেই ভ্যান হঠাৎ থেমে গেল। ড্রাইভার নেমে চারপাশে তাকাতে লাগলো, যেন সন্দেহ হয়েছে কেউ ওদের অনুসরণ করছে। বদিদা ফিসফিস করে বললেন, একটু থামো, লাইট নিভিয়ে দাও। আমরা অন্ধকারে অপেক্ষা করলাম। শুধু ঠান্ডা কুয়াশা আর দূরের ভ্যানের সিলুয়েট। এখন যদি ওরা অন্য পথে চলে যায়, আমাদের একমাত্র সূত্রটাও হারিয়ে যাবে। ভ্যানটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপর যেন সন্দেহ কেটে গেছে, আবার রওনা দিল। আমাদের অটোরিকশা ধীরে ধীরে তার পিছনে চলল। কুয়াশা ক্রমশ পাতলা হচ্ছিল। আকাশে ভোরের হালকা আলো ফুটে উঠেছে। আমরা শহরের রাস্তা ছেড়ে ধুলো উঠতে থাকা সরু গ্রামীণ পথে ঢুকে গেলাম। ডানে বামে কাঁচা মাঠ, মাঝে মাঝে বড় বড় গাছের সারি। বদিদার মুখে কোনো ভাব প্রকাশ নেই, শুধু ভ্যানের গতি ও বাঁক নেয়ার ধরন লক্ষ্য করছেন। হঠাৎ রাস্তার এক জায়গায় দেখি ভ্যানটা থেমে গেল। দুজন লোক নেমে রাস্তার ধারে বাঁশের বেড়া সরিয়ে দিল। তারপর ভ্যান ঢুকে গেল ভিতরের দিকে, একটা পুরনো ইটের কারখানার আঙিনায়। অটো থামিয়ে আমরা দূর থেকে দেখতে লাগলাম। ইট ভাটাটা বহু বছর ধরে বন্ধ। দেয়ালে ফাটল আর শ্যাওলা জমে আছে, কিন্তু আজ সেখানে আশ্চর্যজনকভাবে কয়েকজন অচেনা লোক ঘুরে বেড়াচ্ছে। আর এক পাশে কালো ত্রিপল দিয়ে ঢাকা বড় শেড। বদিতা ফিসফিস করে বললেন, পেয়াল, এই জায়গাটা নজরে রাখো। আজ রাতের আগে এখানে ঢোকা যাবে না। দিনের বেলা চেষ্টা মানে ধরা পড়া। চঞ্চু কৌতূহলী গলায় বলল, হে বদিদা, তাহলে ভিতরে ওই কাঠের বাক্সটা? বদিদা মাথা নাড়লেন। হ্যাঁ, সম্ভবত সৃজা ভেতরেই আছে, কিন্তু ভেতরে কিভাবে ঢোকা যায় সেটা আজ রাতেই বের করতে হবে। আমরা অটো ঘুরিয়ে ফিরতে যাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করলাম ইটভাটার গেটের বাইরে বাঁশের বেড়ার ফাঁক দিয়ে একজোড়া চোখ, তীক্ষ্ণ, কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। আর কেমন যেন দৃষ্টিটা স্থির, যেন আমাদের চিনি ফেলার মতো। আমি কিছু বলার আগেই সে মিলিয়ে গেল। বদিদা শুধু ধীরে বললেন, আমাদের আগমন গোপন থাকলো না পিয়াল, আজ রাতটা খুব সাবধানে কাটাতে হবে। রাত 10:30। শ্যামনগরের আকাশে চাঁদ নেই, কেবল হালকা মেঘের আড়ালে তারার ক্ষীণ আলো। আমরা শান্তিবাগান থেকে হেঁটে গলিপথ আর মাঠের ধারে ধারে ধীরে ধীরে এগোচ্ছি ইটভাটার দিকে। চঞ্চুর হাতে ছোট টর্চ, কিন্তু বুদিদা কড়া নির্দেশ দিয়েছেন, প্রয়োজন ছাড়া আলো জ্বালানো যাবে না। আমার কানে কেবল ঘাসের ওপর পায়ের শব্দ আর দূরে কুকুরের ডেকে ওঠা। ইটভাটার গেট দিনের বেলায় যেমন ছিল তেমনই বন্ধ। বদিদা ধীরে বাঁশের বেড়ার দিকে এগিয়ে গেলেন। কয়েক মিনিট ধরে পরীক্ষা করে এক জায়গা খুঁজে বের করলেন, যেখানে বাঁশগুলো কেটে আবার তার দিয়ে বাঁধা, খুলে ফেলা সহজ। আমরা ভিতরে ঢুকলাম। ইটভাটার আঙিনা ফাঁকা, কিন্তু দূরে কালো ত্রিপল ঢাকা শেডের ভিতর ক্ষীণ আলো ফিল্টার হয়ে বেরোচ্ছে। পেয়াল, চঞ্চু, ওই আলো আমাদের গন্তব্য।
কিন্তু ধীরে চলবে। বদিদা ফিস ফিস করে বললেন। আমরা শেডটার পিছন দিক দিয়ে ঘুরে গেলাম। একটা জানলা আধ খোলা। আমি কৌতূহল হয়ে ভিতরে তাকালাম। দুটো লোক কাঠের বাক্স খুলছে। ভেতরে নরম কাপড়ের স্তূপ, কিন্তু তার নিচে কিছু নড়ে উঠল। আমার বুক ধক করে উঠল। ঠিক তখনই আমার পিছনে কেমন যেন ছায়া নড়ল। ঘাড় ঘুরিয়ে দেখি একজন কালো জ্যাকেট পরা লোক হাতে লম্বা লাঠি নিয়ে দাঁড়িয়ে। তার চোখে সেই একই তীক্ষ্ণ দৃষ্টি যা সকালে বাঁশের ফাঁক দিয়ে আমাদের দেখছিল। তোরা অনেক দূর চলে এসেছিস, সে নিচু গলায় বলল। তারপর হঠাৎ লাঠি তুলে ধরল। পেয়াল সরে দাঁড়া। বদিদার গর্জন কানে এলো, আর পরের মুহূর্তে সবকিছু বিশৃঙ্খল হয়ে গেল। লাঠির আঘাত আমার কপালের 1 ইঞ্চি দূরে এসে থামল। বদিদাস ঠিক সময়ে লোকটার কবজি চেপে ধরেছেন। চঞ্চু চৌকিতে লাফ দিয়ে তার হাত থেকে লাঠি কেড়ে নিল। শান্তভাবে কথা বলি, বদিদা বললেন, যেন কিছুই ঘটেনি। কিন্তু লোকটার চোখে স্পষ্ট ভয়, যেন সে বুঝে গেছে এরা সাধারণ মানুষ নয়। ঠিক তখনই শেডের ভিতর থেকে দুজন আরও বেরিয়ে এলো। আমরা 3 জন, ওরাও 3 জন। চারপাশে নীরব রাত। শুধু দূরে ট্রেনের সিটি শোনা যাচ্ছে। আমি জানি এখনই পালাতে না পারলে ধরা পড়া নিশ্চিত। বদিদা এক ঝলক আমার দিকে তাকালেন। আমি বুঝে গেলাম এবার কৌশল কাজ করবে। বদিদা হঠাৎ উচ্চ গলায় বললেন, চঞ্চু, ছবি তোলা হয়ে গেছে তো, পুলিশকে পাঠিয়ে দে। ওরা এক মুহূর্তে থমকে গেল। আমরা আদতে কোনো ছবি তুলিনি, কিন্তু এই হুমকি শুনে ওদের মুখের ভাব বদলে গেল। সুযোগ বুঝে বদিদা ধাক্কা দিয়ে সামনের লোকটাকে সরিয়ে দিলেন। আর আমরা বাঁশের বেড়ার ফাঁক দিয়ে ছুটে বেরিয়ে এলাম। রাস্তার ওপারে পৌঁছে দেখি আমাদের অটোরিকশাও নেই। ড্রাইভার হয়তো ভয় পেয়ে ছড়ে গেছে। এখন আমাদের সামনে শুধু অন্ধকার মাঠ আর দূরে ভ্যানের ক্ষীণ শব্দ। বদিদা নিঃশ্বাস সামলে বললেন, আজ রাতের জন্য যথেষ্ট। ওরা জানে আমরা আছি, আমরাও জানি সৃজা কোথায়। আগামী পদক্ষেপে ভুল চলবে না পিয়াল। আমি চুপ করে মাথা নাড়ালাম। দূরে ইটভাটার আলো ধীরে ধীরে নিভে গেল, যেন কারা আমাদের উপস্থিতি মুছে ফেলতে চাইছে। পরের দিন সকালটা অস্বাভাবিক শান্ত। শান্তিবাগানের ছোট্ট গুদামঘরটায় আমরা বসে চা খাচ্ছি, আর বদিদা জানলার ধারে দাঁড়িয়ে আঙুলে সিগারেট ঘুরিয়ে যাচ্ছেন, কিন্তু একবারও ধরাচ্ছেন না। চঞ্চু কৌতূহল হয়ে জিজ্ঞাসা করল, বদিদা, কাল রাতের পর ওরা নিশ্চয়ই পাহারা দ্বিগুণ করেছে। এখন ভিতরে ঢোকা আরো কঠিন হবে। বদিদা হেসে বললেন, তাই তো চাই। পাহারা যত বেশি, ভেতরে যা আছে তত মূল্যবান। ঠিক তখনই দরজায় ধাক্কা। খুলে দেখি রকি দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তার হাতে একটা পুরনো খাম। এটা ভোরবেলা গলির মোড়ে পেয়েছি, সে বলল। এই খামটার উপর তোমার নাম লেখা পেয়াল। আমি অবাক হয়ে খামটা খুললাম। ভিতরে একটা ছোট সাদা কাগজ, তাতে কেবল 3টি শব্দ লেখা, পোড়া চুল্লি, মধ্যরাত। চুঞ্চু ফিসফিস করে বলল, পোড়া চুল্লি তো ওই ইট ভাটার ভিতরে, তাই না? বদিদা কাগজটা হাতে নিয়ে চুপ করে রইলেন কয়েক সেকেন্ড। তারপর মৃদু হাসলেন, আমাদের ভেতরে ঢোকার দরজাটা নিজে থেকে খুলে যাচ্ছে পিয়াল। তবে মনে রেখো, যে আমাদের ডাকছে সে বন্ধু নাও হতে পারে। আমার বুক ধরফর করতে লাগলো। আজ রাতেই আবার ইটভাটায় ফিরতে হবে, এবার অচেনা কারণ আমন্ত্রণে। রাত 11:30। শান্তিবাগানের গুদাম ঘর ছেড়ে আমরা চুপচাপ গলির অন্ধকারে বেরিয়ে এলাম। বদিদার নির্দেশ, আজ কোনো অটো, কোনো বাইক নয়, কেবল পায়ে হেঁটে যাব। চুঞ্চু একটু বিরক্ত গলায় বলল,
এইভাবে গেলে অনেক সময় লাগবে। বদিদা শান্ত গলায় উত্তর দিলেন, যত ধীরে যাব তত কম নজরে পড়ব। আর চঞ্চু, আজ আমাদের গন্তব্য জানি শুধু আমরা আর যিনি চিঠি পাঠিয়েছেন। ইটভাটার কাছে পৌঁছে দেখি কাল রাতের মতোই পাহারা আছে, তবে গেটের দিকটা ফাঁকা। আমরা বাঁশের বেড়ার একই ফাঁক দিয়ে ঢুকে পড়লাম, এবার অনেক বেশি সতর্ক হয়ে। পোড়াচুল্লি ইটভাটার একেবারে পিছনে, যেন বহু বছর ধরে আগুন জ্বলেনি। হিটগুলো কালচে, চারপাশে আগাছা স্তূপ। দূরে শেডে আলো দেখা যাচ্ছে না, যেন পুরো ভাটা নিস্তব্ধ। হঠাৎ বদিদা হাত তুলে ইশারা করলেন থামতে। চুল্লির দেয়ালে সাদা চক দিয়ে আঁকা তীর চিহ্ন, নতুন, একেবারে তাজা। আমরা একে একে তীর চিহ্নের দিকে অনুসরণ করলাম। কিছুক্ষণ পর পৌঁছালাম একটি আধ ভাঙা দরজার সামনে, যা চুল্লির ভিতর নিয়ে যায়। দরজার ভিতর থেকে হালকা কণ্ঠস্বর ভেসে এলো, তোমরা দেরি করেছ। আমি চমকে উঠে বদিদার দিকে তাকালাম, কিন্তু তিনি কোনো কথা না বলে ধীরে দরজাটা ঠেলে ভিতরে ঢুকে গেলেন। আমি আর চঞ্চু তার পিছু নিলাম। ভিতরে কেমন যেন স্যাঁতস্যাঁতে গন্ধ, আর দূরে একটি মাত্র মোমবাতি জ্বলছে। আলোয় একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে, মুখ স্পষ্ট নয়, কিন্তু বুঝলাম এই মানুষটাই আমাদের খাম পাঠিয়েছে। মোমবাতির আলোয় ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আছে অদ্ভুত নিশ্চুপ ভঙ্গিতে। মুখের উপর একখানা ময়লা গামছা জড়ানো, শুধু চোখ দুটো দেখা যায়, তীক্ষ্ণ, যেন সব কিছু ভেদ করে দেখতে পারে। বদিদা এগিয়ে গিয়ে গলা পরিষ্কার করলেন, তুমি কে? লোকটা শান্ত স্বরে বলল, আমাকে চিনতে চাইলে সময় নষ্ট হবে, বরং শুনুন, আজ রাতের পর আপনারা আর ফিরে আসতে পারবেন না যদি ভুল পথে হাঁটেন। চঞ্চু ফিসফিস করে বলল, আবার ধাঁধা শুরু করলো। লোকটা কেমন যেন আমার দিকে তাকালো। পিয়াল, তোমরা যাকে খুঁজছো সে বেঁচে আছে, কিন্তু সময় ফুরিয়ে আসছে। কাল সকালেই তাকে অন্য জায়গায় সরানো হবে। বদিদার চোখে ঝিলিক দেখা দিল, কোথায়? লোকটা এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর মোমবাতির শিখা নিভিয়ে দিল। অন্ধকারের মধ্যে কেবল তার কণ্ঠ ভেসে এলো, শিয়ালদহ লাইনে, শ্যামনগরের পরের স্টপ। আমরা লাফিয়ে বাইরে বেরোলাম, কিন্তু সেখানে কেউ নেই, গায়েব। শুধু মাটিতে পড়ে আছে একটা পুরনো কাগজের টুকরো, তাতে বাঁকা হাতের লেখা, শেষ সুযোগ। বদিদা কাগজটা কোটের ভিতর রাখলেন। তার মুখে অদ্ভুত হাসি, যেন এই অদ্ভুত মানুষের কথার মধ্যেই পুরো খেলার চাবিকাঠি লুকিয়ে আছে। সকাল 7টা। শান্তিবাগানের গুদাম ঘরে তড়িঘড়ি নাস্তা শেষ করেই আমরা স্টেশনের দিকে রওনা দিলাম। বদিদা আগের রাতে সেই কাগজটা বের করে আমার হাতে দিলেন, তাতে বাঁকা অক্ষরে লেখা, শেষ সুযোগ। চঞ্চু কপাল কুঁচকে বলল, শেষ সুযোগ মানে কি? কাল যদি না পাই সৃজা। বদিদা থামিয়ে দিলেন, তুমি যা ভাবছো তার চেয়ে সময় অনেক কম। শ্যামনগর স্টেশনটা তখনই সকালের ভিড়ে গম গম করছে। আমরা তিনজন আলাদা আলাদা কোচে উঠে পড়লাম, বদিদার পরিকল্পনা অনুযায়ী, যাতে নজরে না পড়ি। ট্রেন ছাড়ল। আমি দরজার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছি, আর মনে মনে ভাবছি এবার কি করতে চলেছে জগদ্দলে। ঠিক তখনই অচেনা যাত্রী আমার হাতে কাগজের ঠোঙা গুজে দিয়ে ফিসফিস করে বলল, প্ল্যাটফর্মে নামিস না। আমি অবাক হয়ে ঠোঙা খুলে দেখি ভেতরের চিরকুটে সেই একই হাতের লেখা, ফাঁদ পাতা আছে। দূরে জগদ্দল স্টেশন দেখা যাচ্ছে। প্ল্যাটফর্মে কয়েকজন দাঁড়িয়ে আছে, চোখ যেন ট্রেনের ভিতরে খুঁজছে কাকে। চঞ্চু আর বদিদা কি এই সতর্কবার্তা পেয়েছে?
নাকি ওরা ইতিমধ্যেই বিপদে। ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকছে, আর আমার বুকের ভিতর ঢাক বাজছে। নামবো তো না নামবো না। ট্রেন জগদ্দল স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকলো। আমি উকি দিয়ে দেখি কয়েকজন লম্বা চেহারা লোক আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে, কিন্তু চোখ একটাই দিকে, যাত্রীদের নামা। তাদের হাত কোটের ভিতরে, মুখে গম্ভীর ভাব। এমন সময় বদিদা হঠাৎ আমার পাশে এসে দাঁড়ালেন। আমি ফিসফিস করে বললাম, আমাদের নানা হয় ভালো বদিদা। বদিদা ঠোঁটের কোণে হাসি টেনে বললেন, নাব্বই, তবে একসাথে নয়। ট্রেন থামতেই বদিদা আমাদের একে একে কামরার অন্য দরজায় ঠেলে দিলেন। আমরা তিনজনই দ্রুত যাত্রীদের ভিড়ে মিশে গেলাম। কেউ নামলো দরজার কাছে, কেউ নেমে আবার অন্য দিক দিয়ে উঠল। বদিদা ইশারায় দেখালেন, ওই যে প্ল্যাটফর্মের ছায়া এক লোক ছোট্ট সাদা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। ছুঁচু কানে কানে বলল, ওই ব্যাগে কি সৃজার খবর আছে? বদিদা চুপচাপ জবাব দিলেন, ব্যাগটা যেখানে যাবে সেখানেই আমাদের পরের গন্তব্য। লোকটা ভিড় পেরিয়ে হেঁটে চলে যাচ্ছে। আমরা প্ল্যাটফর্মের স্তম্ভের আড়াল দিয়ে পিছন পিছন এগোতে লাগলাম। কিন্তু ঠিক তখনই পিছন থেকে এক কর্কশ গলা, এই যে তিনজন, দাঁড়ান। ঘুরে দেখি দুজন রুক্ষ মুখের লোক বন্দুক হাতে আমাদের দিকে এগিয়ে আসছে। প্ল্যাটফর্মের বাতাস হঠাৎ যেন জমে গেল। বন্দুকওয়ালা দুজন আমাদের দিকে এগিয়ে আসতেই বদিদা খুব ধীর গলা বললেন, চঞ্চু পেয়াল, বাম দিকে লাফ দাও। আমরা কিছু বুঝে ওঠার আগেই বদিদা ধাক্কা দিয়ে আমাদের সিঁড়ির দিকে ঠেলে দিলেন। ট্রেনের অন্য পাশে তখন যাত্রী নামছে। সেই ভিড়ের আড়ালে আমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে পড়লাম। প্ল্যাটফর্মের উপর থেকে বন্দুকওয়ালাদের গলা ভেসে এলো, ওরা ট্রেন থেকে নামতেই ব্যাগওয়ালার পিছু নিয়েছে, ধরো ওদের। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, বদিদা, ব্যাগওয়ালা লোকটা কোথায়? বদিদা কপাল কুঁচকে চারপাশ দেখলেন, তারপর আঙুল তুলে দেখালেন দূরে লাল রঙের অটোতে উঠে পড়ছে সেই সাদা ব্যাগওয়ালা। এক মুহূর্ত দেরি না করে আমরা রেল লাইন পেরিয়ে স্টেশনের পিছনের রাস্তা দিয়ে দৌড় দিলাম। চুচু হাঁপাতে হাঁপাতে বলল, ধরা যাবে না, ওরা গাড়িতে। বদিদা শান্ত গলায় উত্তর দিলেন, গাড়ির চেয়ে গলি দ্রুত। আমরা সরু পিচের গলির ভিতর দিয়ে শর্টকাট নিতে লাগলাম। আমি বুঝতে পারছিলাম বদিদা মাথায় পুরো এলাকার মানচিত্র এঁকে রেখেছে, যেন এই জায়গা উনি আগে থেকে চেনেন। গলির শেষে যখন রাস্তায় উঠলাম তখনই দেখি লাল অটোটা সিগন্যালে আটকে আছে। আমরা হুশ করে ছুটে গিয়ে ব্যাগওয়ালার গা ঘেঁষে দাঁড়ালাম। লোকটা ঘাবড়ে গিয়ে ব্যাগটা আঁকড়ে ধরল। বদিদা শান্ত স্বরে বললেন, যদি সৃজার কোনো ক্ষতি হয় তোমার জন্য রাস্তা শেষ। লোকটা কিছু বলার আগে পিছন থেকে গর্জে উঠল গলা, ওরা ওখানে, গুলি চালাও। পিছনের গর্জে ওঠা গলাটা যেন বাতাস কেটে দিল। আমরা ঘুরে তাকাতেই দেখি তিনজন লোক ছুটে আসছে। দুজনের হাতে বন্দুক, আরেকজন কোমরে বাঁধা দড়ি নামাতে নামাতে এগোচ্ছে। বদিদা হঠাৎ হাত বাড়িয়ে ব্যাগওয়ালার কলার চেপে ধরলেন, ব্যাগটা দাও। বদিদার গলা ঠান্ডা, কিন্তু চোখে ঝিলিক। লোকটা মরিয়া হয়ে আঁকড়ে ধরেছে ব্যাগ। অটো চালক কিছু বোঝার আগেই সিগন্যাল সবুজ হয়ে গেল। গাড়ি টলতে টলতে এগিয়ে গেল। আমরা ছুটতে থাকলাম তার পিছনে। পিছন থেকে শোঁ শোঁ করে গুলি উড়ে এলো। একটা গুলির রাস্তার ল্যাম্প পোস্টে লেগে ছিটকে ঝিঝি শব্দ তুলল। চুঁচু হাঁপাতে হাঁপাতে বলল, বদিদা, ওরা কাছাকাছি চলে এসেছে। বদিদা ডান দিকে এক সরু গলির দিকে ইশারা করলেন, ওদিকে, ওরা গলির ভিতর ঢুকতে ভয় পাবে, পুলিশ পোস্ট আছে। আমরা গলির ভিতর ঢুকিয়ে দেখলাম ব্যাগওয়ালা লোকটা থেমে গেছে, যেন শ্বাস নিতে পারছে না। বদিদা সুযোগ বুঝে ছট করে ব্যাগটা টেনে নিলেন। লোকটা হাঁপাতে হাঁপাতে শুধু বলল, হ্যাঁ, আমি শুধু পৌঁছে দা লোক,
ভিতরে কি আছে জানি না। আমি তাড়াতাড়ি ব্যাগ খুলে দেখতে চাইলাম, কিন্তু বদিদা আমার হাত থামিয়ে দিলেন। এখন না, এখানে থামলে দুপক্ষই আমাদের ধরে ফেলবে। ঠিক তখনই গলির মুখে কালো রঙের ভ্যানটা থামল। দরজা খুলে গেল। ভেতর থেকে দুজন মুখোশওয়ালা নেমে এলো। একজনের হাতে লম্বা লাঠি, আরেকজনের হাতে কালো কাপড়ের থলে। বদিদা দাঁতে দাঁত চেপে বললেন, নতুন খেলোয়াড় এসে গেছে। গলির মুখে মুখোশওয়ালাদের দেখে আমি আর চঞ্চু প্রায় দৌড়ে পালাতে যাচ্ছিলাম, কিন্তু বদিদা হঠাৎ হাত তুলে আমাদের থামালেন। তারপর গলার স্বর নামিয়ে বললেন, পেছনে গুলি চলছে, সামনে মুখোশওয়ালা, তার মানে দুপক্ষ আমাদের পিছু নিয়েছে, কিন্তু একে অপরকে এড়িয়ে চলছে। এটা কি অদ্ভুত না? আমিও হতভম্ব হয়ে গেলাম। সত্যি তো, বন্দুকওয়ালা আর মুখোশওয়ালা একসাথে কাজ করছে বলে মনে হচ্ছে না। চুঞ্চু ফিসফিস করে বলল, তাহলে ব্যাগটা দুপক্ষই চায়। বুদিদা ব্যাগটা হাতে ঘুরিয়ে দেখলেন, তারপর বললেন, ব্যাগে এমন কিছু আছে যা এক পক্ষ জানে, আরেক পক্ষ আন্দাজ করছে, কিন্তু আসল মালিক এখানে কেউ নয়। মুখোশওয়ালা আমাদের দিকে এগিয়ে আসতেই বদিদা হঠাৎ জোরে বললেন, যার জন্য পাঠানো হয়েছে তার নাম বললেই ব্যাগ তোমাদের। ওরা থমকে দাঁড়ালো। একজন ধীরে ধীরে বলল, আমরা শুধু শিবপ্রসাদ নামটাই জানি। বদিদার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটল। তিনি যেন নিজের মনে মনে বললেন, শিবপ্রসাদ? তবে কি শ্যামনগরের সেই পুরনো লজ? এই ফাঁকে গলির ওপাশে সাইরেন বাজল। পুলিশের গাড়ি ঢুকছে। মুখোশওয়ালারা তাড়াতাড়ি সরে পড়ল। বন্দুকওয়ালারাও গলির মুখ থেকে গায়েব। আমরা লুকিয়ে থাকলাম একটা পুরনো চায়ের দোকানের আড়ালে। আমি ফিসফিস করে বললাম, বদিদা, এবার কোথায়? বদিদা ব্যাগটায় হাত বুলিয়ে শান্ত স্বরে উত্তর দিলেন, শিবপ্রসাদের খোঁজে, কারণ সূত্র এখানেই খুলতে শুরু করেছে। শ্যামনগর থেকে একটু দূরে নদীর ধারে এক পুরনো লজ, নাম গঙ্গাদর্শন বোর্ডিং হাউস। লজটার রং চটে গেছে, বারান্দার কাঠের রেলিং ভাঙা, আর চাতালের শ্যাওলা। এই জায়গাটাকেই বদিদা শিবপ্রসাদের লজ বললেন। এখানে আমরা আসল খোঁজ পাবো, কিন্তু ঢুকবো ভিতর দিয়ে নয়, পিছনের দিক দিয়ে। আমরা গলিপথ ঘুরে লজের পিছনে এলাম। পিছনের দেয়াল বেয়ে গাছের ডাল নেমে এসেছে, যেন সিঁড়ি। চঞ্চু সাবধানে উঠে জানলার কড়া ঠেলল। খোলা। ভেতরে অন্ধকার, কিন্তু পুরনো কাঠ আর ধুলো মিশে একটা গন্ধ। আমরা নিঃশব্দে ঢুকে পড়লাম। হঠাৎ বদিদা এক টেবিলের উপর রাখা ধুলো ঢাকা খাতা তুলে নিলেন। পাতাগুলো উল্টোতে উল্টোতে তিনি থেমে গেলেন এক জায়গায়। সেখানে তারিখ লেখা 28শে জুলাই 1998, আর নিচে কয়েকটা নাম। তার মধ্যে একটা নাম অভিজিৎ দত্ত। আমার শরীর কেঁপে উঠল। বদিদা, এ তো সৃজার বাবার নাম। বদিদা ঠান্ডা স্বরে বললেন, মানে লজ আর দত্ত পরিবারের যোগ আজকের ঘটনা নয়, পুরনো খেলা। ঠিক তখনই উপরের তলা থেকে কারো পায়ের শব্দ এলো, ধীরে ভারী, যেন কারো বুট জুতো মেঝেতে ঠুকছে। আমরা তিনজনই একে অপরের দিকে তাকালাম। বদিদা আঙুল ঠোঁটে চেপে জানালেন, চুপ, এই মানুষটাই হয়তো শিবপ্রসাদ। পায়ের শব্দ ক্রমশ কাছে আসছে। জানলার ফাঁক দিয়ে সামান্য আলো এসে পড়ছে সিঁড়ির গোড়ায়। সেই আলোয় প্রথম দেখা গেল কালো কোট, সাদা ধুতি আর ভারী বুট জুতো। লোকটা নিচে নামতেই বদিদা সামনে ধুলো ধরা চেয়ারে বসে গেলেন, যেন অনেকক্ষণ ধরেই এখানে বসে আছেন। আমাদের দিকে একবার তাকিয়ে হালকা হেসে বললেন, হ্যাঁ, আপনি শিবপ্রসাদ বাবু তো? লোকটা থেমে আমাদের দিকে কটমট করে তাকালো। গলাটা ভারী, কর্কশ। নাম জানলেন কি করে? বদিদা মৃদুস্বরে উত্তর দিলেন,
আপনার নামের জন্যই এই ব্যাগ আপনাদের হাতে এসেছে। বলতে বলতেই ব্যাগটা সামান্য এগিয়ে রাখলেন, কিন্তু খুললেন না। শিবপ্রসাদের চোখে যেন আতঙ্কের ছায়া নেমে এলো। সে ধীরে ধীরে চেয়ার টেনে বসে বলল, ব্যাগটা খোলো না, ওতে যা আছে ওটা যার কাছে পৌঁছানোর কথা, সে না পেলে মৃত্যু আসবে। হ্যাঁ, আমরা চমকে উঠলাম। চঞ্চু ফিসফিস করে বলল, এ আবার কেমন কথা? শিবপ্রসাদ জানালো, 1998 সালে এই লজে এক বৈঠক হয়েছিল। দত্ত, গঙ্গোপাধ্যায় আর এক বিদেশি ভদ্রলোক। তখনই এই ব্যাগে জিনিসটা রাখা হয়। তখন থেকে এর জন্য খুন হয়েছে 3 জন। বুধিদাস স্থির দৃষ্টিতে তার দিকে তাকালেন। তাহলে আপনার ভূমিকা কি? শিবপ্রসাদ হালকা হেসে বললেন, আমি কেবল প্রহরী, কিন্তু প্রহরীর সীমা আছে। আজ থেকে আমি খেলায় আর নেই। এই কথা বলে সে উঠে দাঁড়ালো। ঠিক তখনই বাইরে থেকে দরজা ভেঙে ঢুকে এলো 4-5 জন সশস্ত্র লোক। আমাদের ঘিরে ফেলল, আর তাদের একজন গম্ভীর স্বরে বলল, ব্যাগটা দেন, নইলে এখানে রক্ত ঝরবে। সশস্ত্র লোকগুলো আমাদের ঘিরে ফেলতেই বোধিতা ব্যাগটাকে মেঝেতে রাখলেন। তারপর শান্ত গলায় বললেন, এটা নিতে চাইলে আগে ভিতরের জিনিসটা কি সেটা বলতে হবে। ওদের দলের নেতা, লম্বা, দাড়িওয়ালা, চোখে ভয়ানক তেজ, এগিয়ে এলো। তুমি জানো না, তবু নিয়ে ঘুরছ? বোধিতা ঠোঁটের কোণে হাসি রেখে বললেন, জানি না বললে ভুল হবে। আন্দাজ আছে, এটা কিংফিশার ফাইল, তাই না? ওর চোখ চকচক করে উঠল। তুমি অনেক বেশি জানো, আর তাই মরবে সবার আগে। ঠিক তখনই শিবপ্রসাদের চেয়ারের নিচ থেকে একটা ছোট্ট কাগজের প্যাকেট বের করে বোধের দিকে ছুঁড়ে দিল। এটাই আসল চাবি, ব্যাগের ভিতরের আসল ফাইল পাবে এই ঠিকানায়। আমরা কাগজটা হাতে পাওয়ার আগে গুলির শব্দে ঘর কেঁপে উঠল। চঞ্চু আমাকে টেনে দেয়ালের আড়ালে ফেলে দিল, আর বদিদা ব্যাগ হাতে নিয়ে পাশের জানলা ভেঙে বাইরে বেরিয়ে গেলেন। বাইরে অন্ধকার গলিপথে আমরা ছুটছি, পিছনে গুলির শব্দ মিলিয়ে যাচ্ছে। বদিদা হাঁপাতে হাঁপাতে বললেন, এই ফাইলটাই সিজাকে বাজাতে পারবে। আমি আর চঞ্চু একে অপরের দিকে তাকালাম। বদিদার চোখে এবার সেই চেনা দৃঢ়তা, যেন তিনি সব হিসেব মেলাতে শুরু করে দিয়েছেন। শ্যামনগরের নির্জন গলি ছেড়ে আমরা নদীর ধারে পৌঁছে গেলাম। ছাদের আলোয় গঙ্গার জল চিকচিক করছে, আর ওপারে অন্ধকারের কালো ছায়া। বদিদা থেমে কাগজের প্যাকেটটা খুললেন। ভেতরে ছিল একটা হলুদ হয়ে যাওয়া চিঠি আর পুরনো ধূসর ফটোগ্রাফ। চিঠিতে ইংরেজি হরফে অক্ষরে লেখা, KF প্রজেক্ট ম্যাপ অ্যান্ড লেজার এন্ট্রিজ, 28 জুলাই 1998। ফটোগ্রাফে দেখা যাচ্ছে 5 জন মানুষ: অভিজিৎ দত্ত, এক বিদেশি ভদ্রলোক, শিবপ্রসাদ, আর 2 জন অপরিচিত মুখ। সবার হাতে একটা করে কোনো নীল ফোল্ডার। বদিতা ধীরে ধীরে বললেন, কিংফিশার আসলে এক গোপন বাণিজ্য নেটওয়ার্কের নাম। 1998 সালে তারা এই লজে বসে একটা চুক্তি করে, যার মাধ্যমে বেআইনি অস্ত্র, হীরক আর নকল মুদ্রা নদীপথে পাচার হতো। এই ফাইলে সেই পুরো রুট, নাম আর অ্যাকাউন্ট নাম্বার আছে। আমার গলা শুকিয়ে এলো। তাহলে সৃজাকে কেন অপহরণ? বদিদা চোখ শুরু করে বললেন, কারণ সৃজার বাবা সেই বৈঠকের সাক্ষী ছিলেন, আর এই ফাইল তার হাতে আসার আগেই তাকে চুপ করিয়ে দিতে চায় ওরা। ঠিক তখনই গঙ্গার ওপার থেকে আলো ঝলসে উঠল, মোটর বোটের ইঞ্জিনের গর্জন ভেসে এল। বদিদা পকেট থেকে ছোট্ট দূরবীন বের করে তাকালেন। ওরা আসছে, আর আমাদের হাতে সময় খুব কম। মোটর বোটের শব্দ ক্রমশ কাছে আসছে। বদিদা মুহূর্তে সিদ্ধান্ত নিলেন, পিয়াল, চঞ্চু, লাফ দাও।
আমরা বিস্মিত হয়ে বললাম, কোথায়? ওই ক্যাপারে নৌকো, আমাদের একমাত্র রাস্তা। জল ছিটকে উঠে মুখে পড়ল। ঠান্ডা কাঁপিয়ে দেওয়া হাওয়ায় বুক জমে যাচ্ছে, কিন্তু নৌকোটা ধীরে ধীরে নদীর মাঝখানে পৌঁছে যাচ্ছে। পিছনে দেখি বড় মোটর বোটে দাঁড়িয়েওয়ালা নেতা হাতে রাইফেল তুলেছে। বদিদা তখন কাগজের প্যাকেটটা চঞ্চুর হাতে দিয়ে বললে, ওরা ব্যাগ চাইবে, কিন্তু আসল জিনিস এই ঠিকানায়। যদি আমি ধরা পড়ি, তোমরা সরাসরি সেখানে যাবে। এমন সময় গুলির শব্দে নৌকোর মাথার দিকটা ভেঙে জল ঢুকতে শুরু করলো। আমরা সবাই চিৎকার করে মাঝির দিকে তাকালাম, কিন্তু মাঝি শান্তভাবে বলল, গঙ্গায় জন্ম, গঙ্গায় মরব, চিন্তা করো না। বদিদা হঠাৎ খেয়াল করলেন ওই মোটর বোটের চালক ইশারায় কি যেন বলার চেষ্টা করছে। আমরা সবাই চমকে উঠলাম। তাহলে বোট চালক কি আমাদের পরিচিত? সে চিৎকার করে বলল, ভয় পেও না, এরা আমার লোক, এবার সব শেষ করি। বদিদা কিছু না বলে চোঙার মতো হাত কানে তুলে সোনার ভঙ্গি করলেন। মোটর বোটের ভিতর থেকে কারো কর্কশ গলা ভেসে এলো, সৃজাকে পিছনের কেবিনে রেখেছি, প্রথমে পায়েল, তারপর মেয়ে। আমাদের তিনজনের চোখে একই সাথে রাগ আর স্বস্তি। সৃজা বেঁচে আছে, কিন্তু ওদের কবজায়। বদিদা একদম চুপচাপ নদীর ধারে ভাসমান কাঠের টুকরো তুলে নিয়ে বললেন, খেলা শুরু হচ্ছে এখন। গঙ্গার মাঝখানে নৌকো থেমে গেল। বোট চালক আমাদের পাশে এসে দাঁড়ালো, কিন্তু এবার তার মুখোশ খুলে। আমরা চমকে উঠলাম। ওই ধূসর চোখ, হালকা দাড়ি, পরিচিত, কিন্তু আগে ভিন্ন রূপে দেখা। হ্যাঁ, আমি রকি, সে ধীরে স্বরে বলল। মুখোশধারীরা আমার পুরনো প্রতিপক্ষ, আমি তাদের ফাঁদে ফেলতে এসেছি। তবে নিজের পরিচয় প্রকাশ না করলে তারা সতর্ক হয়ে যাবে। বদিদা ব্যাগটা হাতে ধরে দাঁড়ালেন। সৃজা কোথায়? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। রকি হাত দিয়ে ইশারা করলো পিছনের কেবিনে। সৃজা চুপচাপ বসে আছে, চোখে ভয় আর স্বস্তি মিশ্রিত। বদিদা এগিয়ে গেলেন। সৃজা, সব ঠিক আছে, তুমি নিরাপদ। রকি আর মুখোশধারীরা মুখোমুখি। ব্যাগটা চাইলে প্রথমে ফাইলটা, তারপরে সব, একজন চিৎকার করে বলল। বদিদা ঠান্ডা গলায় বললেন, ফাইলও গেল, আপনাদেরও শেষ। তিনটে নৌকো থেকে একসঙ্গে লড়াই শুরু হলো। বন্দুকের শব্দ আর নৌকোর জল স্পর্শে মাথা ঘুরছে, কিন্তু বদিদা ধীরে ধীরে সব পরিকল্পনা করে ফেললেন। রকি যেভাবে ভিতরে ঢুকেছে, সেই অনুযায়ী মুখোশধারীরা ধীরে ধীরে ফাঁদে পড়তে লাগলো। শেষ মুহূর্তে আমরা সৃজাকে নিরাপদে বের করলাম। রকি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে বলল, এবার আপনারা নৌকা খেলা সমাপ্ত করুন। মুখোশধারীরা ধরা পড়ল, পুলিশ এসে তাদের ধরে নিল। আমরা সৃজাকে নদীর ধারে অপেক্ষা করা তার বাবার কাছে ফিরিয়ে দিলাম। সৃজার চোখে আনন্দের জল, আর বাবা কাঁদতে কাঁদতে মেয়েকে জড়িয়ে ধরলেন। বদিদা শান্তভাবে হাত মেলালেন। শেষ হলো, সৃজা নিরাপদ, ফাইল নিরাপদ, আর খলনায়কদের প্রহর শেষ। আমি, চঞ্চু আর রকি একে অপরের দিকে তাকালাম। সব মিলিয়ে গোপন ছদ্মবেশ, মুখোশধারী, ধোঁয়াশা এবং সাহসের খেলা শেষ।